এবারে আমরা সকলে যে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আলোচনা শুনব বলে, এবং যে কথা আমাদের বরিশা বেহালা সাংগীতিকের গ্রুপে বারবার বলা হয়েছে যে শুধুমাত্র নাচ, গান, কবিতা আবৃত্তি নয়, আলোচনাটাও শুনতে হবে। এটা শুধু শোনা নয়, নিজেদেরকে সমৃদ্ধ করা। এবারে শুনব সেই আলোচনা, জাগ্রত বিশ্ববিবেক, রবীন্দ্রনাথ। আলোচনা করবেন গবেষক ও প্রাবন্ধিক স্বপন মুখোপাধ্যায়। জীবন জুড়ে রবীন্দ্রনাথ, সবখানিতেই তুমি, বিশ্ব মাঝে তোমার নামেই উজ্জ্বল ভারত ভূমি। প্রজ্ঞা তোমার অসীম, কবি দার্শনিক ও বড়, সীমার মাঝে তুমি আপন জগৎ গড়। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ জ্ঞানের আশিস দিও, বাংলা ভারত বিশ্ববাসী সবার প্রণাম দিও। এই মুহূর্তে আমরা শুনব আলোচনা। আলোচক গবেষক ও প্রাবন্ধিক স্বপন মুখোপাধ্যায়, জাগ্রত বিশ্ববিবেক, রবীন্দ্রনাথ। সবাইকে নমস্কার। বরিশা বেহালা সাংগীতিকের সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধেয় তপন বন্দ্যোপাধ্যায় এবং সাংগীতিকের অন্যান্য কর্ণধারগণ যারা আজকে আমাকে এখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য রাখব। আজকে রবীন্দ্রনাথের তিরোধান দিবস, 22শে শ্রাবণ। আমার মনে হচ্ছিল এখানে বসে যে আমাদের দেশের যারা প্রাতঃস্মরণীয় মনীষী, আমরা তাদের জন্মদিন স্মরণ করি, পালন করি, মৃত্যুদিনও আমরা স্মরণে রাখি, কিন্তু সমান আবেগে শ্রদ্ধায় কি আমরা পালন করি? বোধহয় করি না। কিন্তু আমাদের কাছে রবীন্দ্রনাথের 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ সমান আবেগে, ভালোবাসায় যে আমরা পালন করে থাকি, তার কারণ কি? তার কারণ বোধহয় এই যে রবীন্দ্রনাথই অন্তত বাঙালির কাছে, আমাদের কাছে এমন একজন মানুষ যিনি আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের ভাবে ভাবনায়, আমাদের সুখে দুঃখে, আমাদের আনন্দে, আমাদের শোকে পরম আশ্রয়। যখনই আমরা বিপথগামী হই, যখনই আমরা দিশাহীন হয়ে পড়ি, তখন যে মানুষটি এসে আমাদের পেছনে হাত রাখেন, তিনি রবীন্দ্রনাথ। আরও একটি কারণ বোধহয় রয়েছে 22শে শ্রাবণকে এমন আবেগের সঙ্গে সারা বাংলা জুড়ে পালন করবার। তার কারণ এই, রবীন্দ্রনাথই আমাদের শিখিয়েছেন মৃত্যুর জানলা দিয়ে জীবনকে দেখতে। রবীন্দ্রনাথই আমাদের সেই ভাবনায় উন্নীত করেছেন যে এই সংসার পারাবারে তরণী বেয়ে যিনি নিয়ে যান আমাদের ওপারে, জীবন তরণী বেয়ে, সে মৃত্যু। মৃত্যু না থাকলে জীবন এমন মোহনীয় হতো না। এই ভাবনা আমাদের মধ্যে যিনি সঞ্চারিত করে দিতে পেরেছেন, তিনি রবীন্দ্রনাথ। কিন্তু এই সমস্ত ভাবনাই তো আমাদের ব্যক্তিগত ভাবনা। এই রবীন্দ্রনাথ ব্যক্তিগত রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, আপনার রবীন্দ্রনাথ। আজকে যে বিষয়ের উপর আপনারা আমাকে বলবার জন্য আহ্বান জানিয়েছেন, সেটি হচ্ছে জাগ্রত বিশ্ব বিবেক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তো কেবল আমার নন,
কেবল ব্যক্তির নন, রবীন্দ্রনাথ আজকের সমাজে, আজকের রাষ্ট্রিক জীবনে, এমনকি আন্তর্জাতিক প্রেক্ষাপটেও শুধু প্রাসঙ্গিক নন, তিনি সমস্ত বিশ্বের বিবেকের প্রতিনিধি হয়ে উন্নত শিরে দাঁড়িয়ে আছে। বিবেক কথাটার অর্থ কি? যদি আমরা আবিধানিক অর্থই ধরি, উৎপত্তিগত অর্থ ধরি, তাহলে বিবেক কথাটির অর্থ হল বি উদ্ভব, বীজ ধাতু, অর্থাৎ যে প্রভেদ করতে চান, যে বিচার করতে চান, যে বিচারশীল, সেই বিবেকবাদ। অর্থাৎ মানুষ যে মনুষ্যত্বের বিচারে সে মানুষ, পশুর থেকে আলাদা, তার প্রধান যে গুণ সেটি তার বিচারশীলতা, তাকে বিচার করতে পারা, ভালো মন্দের, পাপ পুণ্যের, সত্য মিথ্যার মধ্যে যে বিভেদ করতে পারবার ক্ষমতা সেটি মানুষের মধ্যে আছে, তাই সে বিবেকবান। এবং এটি মানুষের মধ্যে অনেক সময়তেই সুপ্ত থাকে বা কোথায় আমরা হারিয়ে ফেলি। যে মানুষকে আমাদের পথ দেখান তিনি রবীন্দ্রনাথ। প্রমাণ আবার বলছেন কি? বিশ্ব বিবেক। কেন? সময় খুব বেশি নেই, সেই জন্যে আমি অল্প দিয়ে প্রমাণ দিই। কল্পনা করুন আজকে এই মুহূর্তে যখন ইসরায়েলের নেতানিয়াহু, আমাদের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, তিনি 56,000 মানুষকে হত্যা করার পর বলছেন যে ওই গাজার প্রতিটি মানুষকে হত্যা করা না অবধি আমি ঘুমোতে পারছি না। কল্পনা করা যায় আজ আজ এরকম কথা কোনো একজন রাষ্ট্রপ্রধান বলতে পারেন? প্রতিবাদ কোথায়? প্রতিবাদ রাজনৈতিক নানা কাদা করে থাকতে পারে, কিন্তু কোথায় সেই জাগ্রত বিবেক? ভাবুন 1936 সাল, 1936 সালে মুসোলিনি বললেন যে আমার আবিসিনিয়াটা চাই, মানে একটা দেশ আমার চাই, এবং চাই তো চাই। তিনি আক্রমণ করলেন, শুধু আক্রমণ করলেন না, সঙ্গে সঙ্গে সেখানে যে কেমিক্যাল ওয়ার শুরু হয়ে গেল, এই প্রথম সেখানে মাস্টার গ্যাস ব্যবহার করলেন মুসোলিনি। প্রতিবাদ এলো, ইংল্যান্ড থেকে প্রতিবাদ আসেনি, ফ্রান্স থেকে প্রতিবাদ আসেনি, জার্মানের হিটলার বললেন খুব ভালো কাজ করেছে, ওই কালো অমানুষগুলোর বেঁচে থাকারই অধিকার নেই, যদি বেঁচে থাকতে হয় ওখানে মুসোলিনি গিয়ে ওদের সভ্য করুক, ফলে ওটাকে আক্রমণ করে খুব ভালো কাজ করেছে। রাশিয়া কোনো কথা বলেনি, কারণ তখন রাশিয়া হিটলারের বন্ধু, আপনজন, তার বিরুদ্ধে একটি কথাও বলেনি। সাল 1936, সারা বিশ্বের বিবেক হয়েছিলেন যে দাঁড়িয়েছিলেন তিনি আমাদের বাংলার কবি রবীন্দ্রনাথ। তিনি বললেন, এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের তৎপর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। প্রত্যেকটি শব্দ ইউরোপের শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষের বুকের মধ্যে যেন বুলেট হয়ে বিঁধল। শুধু তাই না, এই আফ্রিকা কবিতার মধ্য দিয়ে আরো 3টি লাইন রয়েছে যেটি অনেক বাচিক শিল্পীরা যেভাবে উচ্চারণ করেন, যেভাবে আবৃত্তি করেন, তাতে বোঝা যায় তারা এর প্রেক্ষাপট জানেন না। অর্থাৎ মুসোলিনি তিনি এই আবিসিনিয়া আক্রমণ করার পরে
এই যে প্রতিবাদ উঠল আফ্রিকা কবিতার মধ্য দিয়ে, একথা আমাদের সবার জানা নেই বলেই তারা খুব মোলায়েমভাবে ফ্লাইংঘাটি করে। এর মধ্যে রয়েছে তীব্র কটাক্ষ সমস্ত ইউরোপ এবং আমেরিকার মানুষের প্রতি। কি বলা হচ্ছে? সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শান্তি 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 চাই। অতএব যা করছে ওই মুসলিম করুক, তা নয় তো অশান্তি দেখো। কিন্তু তাই নয়, রবীন্দ্রনাথ কি বলেছিলেন? সময় সংক্ষেপ বলে আমি পরে একসঙ্গে আরেকটু উদাহরণ দেই। 1940 সাল 38-এর 29শে নভেম্বর, মনে রাখবেন তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি। 39-এ পোল্যান্ড আক্রমণ, আর রাশিয়া আক্রমণ করলেন 22শে জুন 1941। এই ঘটনাটা হচ্ছে 1938-এর 29শে সেপ্টেম্বর। হিটলার বললেন, আমার চেকোস্লোভাকিয়াতে চাই। চেকোস্লোভাকিয়ার যে সুদেটান অঞ্চল, সে অঞ্চলটা আমার চাই। যেমন করে জমিদাররা বলে, ওই জমিটা আমার চাই। সমস্ত বিংশ শতাব্দীর মধ্যে সব থেকে কুৎসিততম, দুর্ভাগ্যজনক যে চুক্তি হয়েছিল তার নাম মিউনিক প্যাক্ট। সেই মিউনিক প্যাক্টে কি বলা হয়েছিল? হিটলার বললেন, দেখুন আমি পছন্দ করি না যে আকাশ থেকে ওই চেকোস্লোভাকিয়ার শিশুদের উপর, মেয়েদের উপর বোম পড়বে, তারা মারা যাবে, এ আমার পছন্দ নয়। উপায় তো নেই, আমার তো চাই চেকোস্লোভাকিয়া। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তখন চেম্বারলেন বললেন, করো কি নন্দলাল, আমরা যাচ্ছি, যুদ্ধ নয়, আমরা মিউনিকে যাচ্ছি, ঠিক করবো, তুমি ওটা পাবে কি পাবে না। তিনি ডাকলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী দালাদিয়েকে, বললেন দালাদিয়ে এসো, আমরা মিউনিকে বসবো। এলেন তার সঙ্গে মুসলিম, হিটলার তো বসেই আছে। আর চেকোস্লোভাকিয়ার বেনেস প্রেসিডেন্ট, তিনি বললেন আমার দেশ তোমরা নেবে, আমি যাব না, আমাকে ডাকবে না। হিটলার বললেন তোমাকে দেখার দরকার নেই, ইউরোপের রাষ্ট্রপ্রধানরা এখানে বসে ঠিক করবেন যেটা আমি পেতে পারি কি পারি না। চেম্বারলেন বললেন তুমি এসো, আমরা যেখানে আলোচনা করবো তার পাশের ঘরে থাকবে, আলোচনার পরে আমরা যে সিদ্ধান্ত নেব সেটা তোমাদের তাড়াতাড়ি জানিয়ে দেবো। এরা বসে ঠিক করলেন যে ওই অঞ্চলটি হিটলারকে দিয়ে দেওয়া হবে। দিয়ে চেম্বারলেন বললেন যে মস্ত বড় ভিত্তি হলো আমাদের, আমরা শান্তি 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 পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করলাম। এবং বেনেসকে নিয়ে তিনি চলে গেলেন যখন লন্ডনে, তখন একটি চমৎকার কথা বলেছিলেন ইংল্যান্ডের বিরোধী দলের নেতা অ্যাটলি, যার হাত থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি বলেছিলেন বাবা, যেন একটা শিশু, সে একটা খেলনা নিয়ে, কাচের খেলনা নিয়ে বলছে আমাকে না দিলে এটা আমি ভেঙে ফেলবো, তাই ওটা তার হাতে দিয়ে দেওয়া হলো যাতে সে সেটা ভেঙে না ফেলে। ঠিক তেমনি শান্তির নামে হিটলারকে তোমরা একটা অঞ্চল দিয়ে দিবে। কিন্তু রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি সেদিন সারা বিশ্বের বিবেক হয়ে কি বলেছিলেন, আমি পড়ে শোনাচ্ছেন, আমার দুটোই পেয়ে যাবেন একসঙ্গে। এটা লিখছেন 20শে সেপ্টেম্বর 1939, অর্থাৎ 5 দিন এই চুক্তির 5 দিন পর রবীন্দ্রনাথ লিখছেন মঙ্গু থেকে, এই যে বিশ্বজুড়ে একটা দুঃস্বপ্ন, চোখের সামনে মানুষের ভদ্রনীতির মূল কাঠামোটা দেখতে দেখতে ক্ষণে ক্ষণে অদ্ভুত রকমের তেড়ে বেঁকে যাচ্ছে। আর কিছুকাল আগে এই চেহারার বিভৎস ব্যঙ্গ বিকৃতি ভাবতেই পারতুম না। দেখলুম ওই স্পর্ধিত সাম্রাজ্য শক্তি নির্বিকার চিত্তে আবিসিনিয়াকে ইতালির হাঁ করা মুখের গহ্বরে তলিয়ে যেতে দেখলো। মৈত্রীর নামে
সাহায্য করলো জার্মানির বুকের তলায় ঘুরিয়ে ফেলতে চেকোস্লোভাকিয়াকে। দেখলুম নন ইন্টারভেনশনের কুটিল প্রণালীতে স্পেনের রিপাবলিককে দেউলে করে দিতে। দেখলুম মিউনিক প্যাক্টে নত শিরে হিটলারের কাছে একটা অর্থহীন সই সংগ্রহ করে অপরিমিত আনন্দ প্রকাশ করত। কে বলছেন? এক কবি। কই আর কোন সাহিত্যিক, আর কোন কবি, আর কোন ঔপন্যাসিক, আর কোন শিল্পী, আর কোন স্থপতি, আর কোন সংবেদনশীল মানুষ সেদিন তো পৃথিবীর দাঁড়িয়ে বলেননি, এর নিন্দে করেননি। করেছেন আমাদের কবি রবীন্দ্রনাথ। আপনারা ভাবতে পারেন কোন এক কবি কোন ঘরের কোণে বসে কি বললেন, তাতে কি এসে যায়? এসে যায় কারণ রবীন্দ্রনাথ নিজে এই আফ্রিকা কবিতা ইংরেজিতে অনুবাদ করলেন। রমারোলা, অমিয় চক্রবর্তীর দুজনের ব্যবস্থাপনায় নিউ ইয়র্ক টাইমসে যখন সেই ইংরেজি কবিতাটি আফ্রিকা বেরোলো, সমস্ত ইউরোপ আমেরিকার মানুষ লজ্জায় মাথা নত করেছিলেন। রবীন্দ্রনাথের কথা এসে যায় এই জন্যেই আপনারা মনে রাখবেন 1940-এর 10ই মে, 10th মে, অর্থাৎ যেদিন প্যারিসের ফল, যেদিন প্যারিস আক্রমণ করলো একদিক থেকে মুসোলিনি আর হিটলার, আর তার ফলে কি হলো? প্যারিসের সাধারণ মানুষের মান জান যেদিন বিপন্ন, তারা প্রাণ দিয়ে পালাবার কথা ভাবছে, সেই দিন সেই রাত্রে প্যারিসের রেডিও থেকে যে নাটকটি সাধারণ মানুষের জন্য, সেই ভীত সন্ত্রস্ত মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো মানুষগুলোর সামনে তাদের মনের বলকে বজায় রাখবার জন্য যে অফিসিয়ালি যে নাটকটি অভিনীত হচ্ছিল, তার নাম ডাকঘর। রবীন্দ্রনাথের ডাকঘর কল্পনা করা যায়। সেই জন্যই বলছিলাম যেন সারা বিশ্বের তিনি ছিলেন সেদিন বিবেক। তখন এমন ঘটনা ঘটেছে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে রবীন্দ্রনাথ চিরকাল শান্তির পক্ষে, যে রবীন্দ্রনাথ চিরদিন যুদ্ধের বিরুদ্ধে, সেই রবীন্দ্রনাথ বলছেন যুদ্ধ করতে হবে। সেই রবীন্দ্রনাথ যুদ্ধ চাইছেন। মনে রাখবেন তখনও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আরম্ভ হয়নি। অর্থাৎ 1940-এর 10ই মে তিনি কালিম্পং থেকে টেলিগ্রাম করছেন রুজভেল্টকে, বলছেন তুমি এখনো যুদ্ধে নামোনি, আমি তোমার কাছে অ্যাপিল করছি, এই ভয়ঙ্কর এই ফাসিস্ট শক্তির বিরুদ্ধে তুমি যুদ্ধে নামো, তুমি সেকেন্ড ফ্রন্ট খোলো, নইলে কি সর্বনাশা, ভয়ঙ্কর যে নৃশংসতা, এই যে ভয়ঙ্কর রক্তস্রোত, এর থেকে পৃথিবীকে রক্ষা করার কিছু দায়িত্ব তো তোমারও রয়েছে। এবং পরদিন সারা ইউরোপের পত্রপত্রিকায়, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসে তা যখন বেরোলো, তারই প্রভাব এসে পড়ে রুজভেল্টের উপর। এবং রুজভেল্ট আপনারা জানেন তারপরে যুদ্ধ অবতীর্ণ। ভেবে দেখুন এই কথাগুলো কেন বলছি এই জন্যে, তখনও কিন্তু রাশিয়া আক্রমণ করেনি। 1941-এর 22শে জুন ইউক্রেন আক্রমণ করছে হিটলার। সেদিন যখন চিৎকারে চার্চিল বলছে, আরে স্টালিন তোমার দেশ আক্রমণ করছে হিটলার, তিনি বলছেন বাজে কথা, কারণ ওই সাম্রাজ্যবাদীরা চায় কমিউনিস্টদের শেষ করে। বললেন সেসব ঠিক কথা, কিন্তু আগে নিজেকে বাঁচাও। 7 দিন সময় নিয়েছিলেন স্টালিন নিজে রেডিওতে এসে বুঝতে যে তার দেশ আক্রান্ত হয়েছে। তার আগে ছিল অনাক্রমণ চুক্তি। একটি বর্ণ স্টালিন সেদিন হিটলারের বিরুদ্ধে বলেননি। পরে ঘটনা আমাদের জানা। এইখানেই কথা, যখন আমরা ঋত পথ খুঁজে পাই না, যখন আমরা সুবিধাবাদী পথের দিকে যেতে যেতে অসত্যের পথে চলি, তখন একজন কবি পারেন আমাদের ঠিক পথে পরিচালিত করতে। তাই
আপনারা বলতে পারেন যে রবীন্দ্রনাথ বিশ্বের রাজনীতির কথা বলেছেন নয়, তিনি কি লিখছেন? তার প্রতি এই কথা রবীন্দ্রনাথের কবিতা বলে আপনাদের মনে হবে না। আমাদের মনে হয় না এই কবিতাগুলো রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথ লিখছেন যেদিন চৈতন্যমর কবিতায় ফ্যাসিস্ট আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধের সংগ্রামের আহ্বান জানিয়ে মহাকাল সিংহাসনে সমাসীন বিচার শক্তি দাও মোরে, কণ্ঠে মোর আনো বজ্রবাণী, শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা করে ধিক্কার আনিতে পারে যেন দীপ্তকাল রবে যা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যে। হৃদস্পন্দনে রুদ্ধ কণ্ঠ ভয়ার্ত এ শৃঙ্খলিত যুব যাবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্মতলে। রবীন্দ্রনাথ লিখছেন চেকোস্লোভাকিয়ার এই বিভৎস নোংরা যে প্যাক্ট সারা ইউরোপ এবং এই শক্তিগুলো একত্রিত হয়ে করলে ছোট্ট দেশের বিরুদ্ধে, তার বিরুদ্ধে একজন কবি কীভাবে লিখছেন দেখুন। উপর আকাশে সাজানো তড়িৎ আলো, নিম্নে নিবিড় অতি বর্বর কালো ভূমিগর্ভের রাতে ধাতুর আর ভুড়ি বোঝিদের নিদারুণ সংঘাতে ব্যক্ত হয়েছে পাপের দুর্দহন। সভ্য নামী পাতালে যেথায় জমেছে লুটের ধন। এই রবীন্দ্রনাথ শুধু বিদেশে নয়, আমাদের দেশের কথাই ভাবুন না কেন। 1919 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের ঘটনার কথা আপনারা সবাই জানেন। ইতিহাসের এক কলঙ্কময় দিন। সেদিন রেজিনাল্ড ডায়ার, তিনি আরেকজন ডায়ার অর্থাৎ ও ডায়ার যিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তার নির্দেশে যখন জালিয়ানওয়ালাবাগের মধ্যে ঢুকছেন, রাস্তাটা সরু ছিল, সাজোয়া বাহিনী নিয়ে ঢুকতে পারেননি বলে তিনি জালিয়ানওয়ালাবাগের বাইরে বললেন গোর্খা রেজিমেন্টকে গুলি করে 1100 মানুষের মৃত্যু ঘটাবে। যখন কমিশনের সামনে তাকে ডাকা হলো, বলা হলো যে তুমি সাজোয়া বাহিনী নিয়ে ঢুকতে পারোনি, যদি ঢুকতে পারতে ওই সরু গলি দিয়ে, তাহলে কি তুমি সাজোয়া বাহিনীর গাড়ির কামান দিয়ে তুমি আক্রমণ করতে সাধারণ নিরস্ত্র মানুষের উপর? তিনি বললেন নিশ্চয়ই, আমি তো মারতেই গিয়েছিলাম। কতক্ষণ মারতে? যতক্ষণ আমার গুলি থাকতো। এই হচ্ছে সভ্য ইংরেজ। মাঝে মাঝে আমরা ইংরেজ শাসনে ইংরেজদের তো প্রশংসা করি না। এই ঘটনা যখন জানতে পারলেন রবীন্দ্রনাথ, তখন জানা অত সহজ ছিল না। সেই দিন এটা জানতে পেরেছিলেন এই ঘটনা রবীন্দ্রনাথ তার পরিচিত কিছু মানুষের সাথে। তখন তিনি বললেন গান্ধীজিকে, চলুন এই দুঃসহ দুর্দিনে আমরা অমৃতসরে যাই, আপনি এবং আমি, আমার শরীর খারাপ তা সত্ত্বেও আমরা দুজনে গিয়ে ওখানে দাঁড়াবো, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, এটা আমাদের কর্তব্য। গান্ধীজি সেদিন বলেছিলেন, I do not want to embarrass my government. হয়তো কথা ঠিক যে গান্ধীজি তিনি একজন রাষ্ট্রনেতা, তাকে অনেক কথা ভেবে বলতে হবে, কিন্তু রবীন্দ্রনাথ তিনি কিন্তু বলেছেন আমি চাই। যখন গান্ধীজির কাছ থেকে সাড়া পেলেন না, তিনি চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন, চিত্ত এর প্রতিবাদ হওয়া দরকার, তোমরা মিটিং ডাকো। চিত্ত বললেন, মিটিং আপনি ডাকুন। বললেন, আমি রাজি আছি। কে বক্তব্য রাখবে? রবীন্দ্রনাথ বললেন, তোমরা বললে আমি বক্তব্য রাখবো, তোমরা এসো। বললেন, তাহলে আপনিই রাখুন, আপনি বক্তব্য রাখুন। ফিরে গিয়ে অমিল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ বলেছিলেন, চিত্তকে বললুম ওরা মিটিং ডাকবে না। তখন রবীন্দ্রনাথ আর কি করতে পারে? আমাদের কবি তখন একটি কাজই করেছিলেন, যাতে সারা পৃথিবী সারা পড়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ সেদিন জেমস ফোর্ডকে, ভাইসরয়কে একটি চিঠি দিয়েছিলেন, যাতে তিনি তার নায়ক ছেড়ে দেন।
নাইটহুড পরিত্যাগ করাটা বড় কথা নয়। যদি চিঠিটি পড়েন, চিঠিটির প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ কি ভয়ঙ্কর। যাদের মধ্যে যে ইংরেজ জাতের সবাই তো ডায়ার নয়, যাদের মধ্যে সে মনুষ্যত্ব আছে, তারা এই চিঠিটি পড়ে লজ্জায় অপমানে মাথা নত করেছিল। রবীন্দ্রনাথ জানতেন এই চিঠি দেওয়ার ফলে আর পরবর্তীকালে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে তার বন্ধু জনদের অনেকেই তাকে আর পছন্দ করবে না। পরেও পরবর্তীকালে যখন তিনি নোবেল লেকচার দিতে চান, আপনারা জানেন 1913 সালে নোবেল প্রাইজ পেলেও তাকে নোবেল প্রাইজ নেবার জন্য অ্যাকসেপ্টেন্স লেকচারটা দিতে যেতে হয় 1921-এ, অনেক পরে, কারণ মাঝখানে বিশ্বযুদ্ধ চলছে। তখন সে সমাদর তিনি পাননি। সে আরেক কাহিনী, এত বলার সময় নেই। এবং আরেকটি ঘটনার কথা আপনাদের জানাই, আমাদের দেশে 1931 সাল, 1931-এর 16ই সেপ্টেম্বর আমাদের হিজলি জেলে, যে হিজলি জেলের নাম হওয়া উচিত ছিল হিজলি IIT, যার নাম হয়েছে খড়গপুর IIT। কেন হিজলি হয়নি আমি জানি না, তার মধ্যে রাজনীতি থাকতে পারে। সেখানে ছিলেন কারা? ছিলেন বাংলার বিপ্লবীরা। সেখানে ছিলেন প্রেসিডেন্সি কলেজের বিখ্যাত ছাত্র সন্তোষ মিত্র। সেই বিপ্লবী সন্তোষ মিত্রকে ওখানে বিনা বিচারে আটক করা হয়েছিল। সেখানে ছিলেন বরিশালের গৈলার বিপ্লবী দলের নেতা সতীন সেনের শিষ্য তারকেশ্বর সেনগুপ্ত। আরও ছিলেন যাদের আন্দামানের সেলুলার জেল থেকে মুক্তি দিয়ে দেশের জেলে আটক করে রাখা হলো, সেই সাধারণ বিপ্লবী। সেই বিপ্লবীদের উপর যখন 16ই সেপ্টেম্বর ভয়ঙ্করভাবে গুলি চালানো হলো, তখন মারা গেল দুজন ভয়ঙ্কর রকমের ভাবে আক্রান্ত হলেন। আর মারা গেলেন তৎক্ষণাৎ সন্তোষ মিত্র, যার নামে সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা জানেন। আর মারা গেলেন তারকেশ্বর সেনগুপ্ত, নাকের কাছে তুলে লেগে তারপর করতে যায়। তরুণ দুজন। সেই দিন রবীন্দ্রনাথ লিখলেন, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে দুষ্ট হয়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। প্রশ্ন কবিতা রবীন্দ্রনাথের তারপরে লেখা। কিন্তু সেখানেই থেমে থাকেননি কবি, শুধু একটি কবিতা লিখে থেমে থাকেননি। তার পাশাপাশি রবীন্দ্রনাথ বললেন, আমি অশক্ত, তা সত্ত্বেও বলছি আমি যাব, আমি মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করব। আমার মধ্যে যদি মনুষ্যত্ব বলে কিছু থেকে থাকে, তাহলে এর প্রতিবাদ না করে আমি ঘুমোতে পারব না। 26শে সেপ্টেম্বর কথা ছিল এই প্রতিবাদ সভা হবে টাউন হলে। রবীন্দ্রনাথ এলেন, টাউন হল পরিপূর্ণ। টাউন হলে সাধারণ মানুষ এমনভাবে ভিড় করল, রবীন্দ্রনাথ ঢুকতে পারছেন না। সবাইকে বলা হলো আপনারা চলে যান ময়দানে মনুমেন্টের তলায়। সবাই চলে গেলেন ময়দানে মনুমেন্টের তলায়। রবীন্দ্রনাথ সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেই দিন রবীন্দ্রনাথ যে কথাটি বলেছিলেন, সে কথাটি আমাদের স্মরণে রাখতে হবে। এরকম সমস্যার, এই বিপদে, এমন সংকটের, এমন বিবেকহীন অবস্থার মুখোমুখি আমরাও হই, আজও হই, আজও হব, ভবিষ্যৎ হবে। তখন মনে রাখতে হবে অশক্ত শরীরে রবীন্দ্রনাথ সেদিন দাঁড়িয়ে কি বলেছিলেন, আমি রাষ্ট্রনেতা নই। সত্যি তিনি ধর্মনেতা নন, তিনি রাষ্ট্রনেতা নন, তিনি রাজনীতির মানুষ নন, তিনি কবি, একজন গীতিকবি বলেই তার পৃথিবীতে পরিচয়। প্রথমেই বললেন, আমি রাষ্ট্রনেতা নই, আমাদের কর্মক্ষেত্র
রাষ্ট্র আন্দোলনের বাইরে কর্তৃপক্ষের কৃত কোনো অন্যায় বা ত্রুটি নিয়ে সেটাকে আমাদের রাষ্ট্রিক খাতায় জমা করতে আমি বিশেষ আনন্দ পাইনি। এই যে হিজলির গুলিচালনা ব্যাপারটি আমাদের আলোচ্য বিষয়, তার শোচনীয়তা, কাপুরুষতা ও পঙ্গুতা নিয়ে যা কিছু আমার বলার, সে কেবল অবমানিত মনুষ্যত্বের দিকে তাকিয়ে, প্রতিটি শব্দ লক্ষ্য করুন, অবমানিত মনুষ্যত্বের দিকে তাকিয়ে এত বড় জনসভায় যোগ দেওয়া আমার শরীরের পক্ষে ক্ষতিকর, মনের পক্ষে উদ্ভ্রান্তিজনক। কিন্তু যখন ডাক পড়ল, থাকতে পারলাম না। ডাক এলো সেই পীড়িতদের কাছ থেকে, রক্ষক নামধারীরা, যাদের কণ্ঠস্বরকে নরঘাত ও নিষ্ঠুরতার দ্বারা চিরদিনের মতন নীরব করে দিয়েছে। তাই বলছিলাম, দেশে বিদেশে সর্বত্র যখনই এমন সংকট দেখা দিয়েছে, একজন মানুষ তিনি উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি হয়ে উঠেছেন সারা বিশ্বের বিশ্ব বিবেকের প্রতিনিধি। আমরা শুনতে পাই কি ভয়ঙ্কর কথা। রবীন্দ্রনাথ বলছেন যে ডারউইন বলেছিলেন যে বানরের অভিব্যক্তি হচ্ছে মানুষের, কিন্তু আজ আমার মনে প্রশ্ন জাগছে যে মানুষের অভিব্যক্তি কিসে, কোন পশুতে? এই হচ্ছেন রবীন্দ্রনাথ। আমরা জানি যে রবীন্দ্রনাথ খুব পছন্দ করতেন না এই ধরনের কথা বলতে। যাদের জন্য এসে সেদিন তিনি ময়দানে দাঁড়িয়েছিলেন, সেই বিপ্লবীদের তিনি সমর্থন করেননি। 4 অধ্যায় লেখা নিয়ে বিপ্লবীরা ক্ষুণ্ণ হয়েছিলেন, এ কথা ঠিক। এই ক্ষুণ্ণ হওয়া সত্ত্বেও যেদিন মাস্টারদা সূর্য সেন আর তারকেশ্বর ঘোষ দস্তিদারের ফাঁসি হচ্ছে, একদিন ভোর 4টের সময়, 3:30 সময় তাদের স্নান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে, তখন তারা যে গানটি গাইছে তার নাম জীবনে যত পূজা হয়নি সারা, জানিলে তাও হয়নি হারা। এই যে রবীন্দ্রনাথের গান দিয়েই কিন্তু তারা ফাঁসির মঞ্চে চলে যাচ্ছেন। তাই বলছিলাম, সারা বিশ্বে এবং আমাদের দেশে সর্বত্র সমস্ত সংকটে যখনই আমরা বিপদ হওয়ার মুখোমুখি হয়েছি, তখনই যে মানুষটি আমাদের হৃতপথের সন্ধান দিয়েছেন তিনি রবীন্দ্রনাথ। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন তিনি মৃত্যুর দোরগোড়ায়, তারা মারা গেছেন 7ই আগস্ট 1941। আর চিন্তা করুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 22শে জুন, তখন কখনো মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যান। 22শে জুন 1941। এবং জীবনের উপান্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ খুব ভালো ভালো কথা বলতে পারেননি তখন, কারণ চতুর্দিকে তখন বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর পিশাচ বৃত্তি শুরু হয়েছে। তাই রবীন্দ্রনাথ সভ্যতা সংকট লেখার পাশাপাশি তিনি লিখছেন, নাগিনীরা চারিদিকে ফেরিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। রবীন্দ্রনাথ চলে গেছেন। আমার এক বন্ধু আজকের এই বিষয়টি নিয়ে আমাকে কটাক্ষ করে বলছিল, তুমি নাকি বলবে জাগ্রত বিশ্ববিবেক রবীন্দ্রনাথ। জাগ্রত আছে কি না সুপ্ত? আমি তাকে বললাম, ভাইটি, সত্যিই যদি সুপ্ত হয়ে থাকে, আমরা তো এটা আশা করতে পারি না রবীন্দ্রনাথ আবার জাগ্রত হয়ে এসে নিজেই দাঁড়িয়ে এখানে তার প্রতিবাদ করবেন। কিন্তু রবীন্দ্রনাথের যে ভাবনা, যে চিন্তা, যে দর্শন আমাদের মধ্যে সঞ্চারিত করে দিয়ে গেলেন, সেই দর্শন যদি আমরা না নিজেদের মধ্যে সঞ্চারিত করতে পারি, যদি তাকে আমরা জাগ্রত করে রাখতে না পারি, তাকে যদি ঘুমিয়ে পড়তে দেই, সে অপরাধ কি রবীন্দ্রনাথের? আজকের আলোচনা এই জন্যেই
যাতে আমরা আমাদের মধ্যে সেই চিন্তাকে, সেই ভাবনাকে, সেই ঋতপথে চলবার মতন প্রতিজ্ঞা নেবার ক্ষেত্রে প্রতি পদে রবীন্দ্রনাথের আশ্রয় নিতে পারি। এ কথা বলে আপনাদের আমি ধন্যবাদ জানাবো। অনেক ধন্যবাদ মাননীয় শ্রী স্বপন মুখোপাধ্যায়কে। কি অসাধারণ পড়াশোনা, জ্ঞান থাকলে এমন একটি বিষয় নিয়ে অনর্গল বলে যেতে পারেন তিনি।